জামায়াত নেতা হত্যায় আসামিদের গ্রেফতারের নির্দেশ সরকারের। ইউএনও প্রত্যাহার, প্রশাসনের ব্যর্থতায় দায়ী বলছে জামায়াত। ফের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির। কার্ডের নামে অগ্রিম চাঁদাবাজির অভিযোগ জামায়াতের। কেন্দ্র দখলের সম্ভাবনা দেখছে এনসিপি। নির্বাচনে সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। এবং ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণে নাইকোকে 42 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা, বাংলাদেশকে অর্থ প্রদানের নির্দেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। জামায়াত নেতা হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত করে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিন কর্মক্ষেত্রে নারী ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নির্যাতন অধ্যাদেশ 2026-এর নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন এবং আমদানি নীতি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর এটা আজকে খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল, এটা নীতিগত অনুমোদন হয়েছে। তদন্ত চলমান আছে এবং তারা চেষ্টা করছে ঘটনার বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতভাবে দায়ী এই ঘটনার জন্য তাদেরকে চিহ্নিত করা সঠিকভাবে এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সময় মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দল মত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করব। শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউএনও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, ঘটনার তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এমআর আসাদের রিপোর্ট। বললাম তো যাচ্ছি। শেরপুর 3 আসনে স্থানীয় প্রশাসনের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার বিষয়ে নির্বাচন ভবনে বিশেষ ব্রিফ করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে ইউএনও ওসিকে। ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করবে কমিশন বলেও জানান তিনি। রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয়, তাহলে সেটা স্থানীয়ভাবে দেখে। 8 ফেব্রুয়ারির পর আদালতের রায়ে কেউ প্রার্থীতা ফিরে পেলে ওই আসনে পোস্টাল ব্যালটে তার প্রতীক থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। 8 তারিখের পরে, 8 ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থীতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শেরপুরে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় জেলার ঝিনাইগাতী উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সীমিত হয়ে এসেছে যান চলাচল। এর আগে বুধবার শেরপুর 3 আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন।
ভোটাধিকার হরণকারী একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে, নতুন করে আরেক পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচিত হওয়ার পরদিন থেকেই এলাকার উন্নয়নে তার দল কাজ করবে বলেও জানান তিনি। বিকেলে নওগাঁয় শহরের এটিএম মাঠে জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। নওগাঁয় উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার, রেললাইন স্থাপন ও কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যা হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের কোথাও কোথাও অগ্রিম চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানী বনানী মাঠে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, একটি দল সংস্কারের ব্যাপারে রহস্যজনকভাবে চুপ রয়েছে। দেশ ও জাতির স্বার্থে সংস্কারের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারের সাইন করেছি। এখানে সাইন না করা পক্ষ আছে, কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে। 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই, 17 মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই, 17 মাস আমরা কোনো মানুষের গুম হারাম করি নাই, 17 মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই। আমরা বলেছিলাম এগুলো আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না, আমরা এগুলা করি না। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন, এগুলো আমরা করতে দেব না। একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 16 বছর পর এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি একটি গণভোট, যা জনগণকে বিচার বিবেচনা করে দিতে হবে বলেও জানান তিনি। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপির উদ্যোগে জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটি দল দেখছেন সারা দেশে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে। আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে এবং তারা ভোট কেন্দ্র দখল করার, তারা সিল মারার এই ধরনের পরিকল্পনা করছে। 17 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছে যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়? চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ দুপুরে এ রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ার কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকলো না। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গেল 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের ওপর বিভক্ত রায় দেন। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পলাতক 6 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী 8 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় নিযুক্ত রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন গণভোট নিয়ে
আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের দায়ে কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের $42 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আদালতের এই রায়ের বিষয়ে নিশ্চিত করেছে পেট্রোবাংলা। গত সময় আমি লাইভে বলেছিলাম, আসলে আমরা জেনেছি যে তারেক রহমান কিন্তু নওগাঁ থেকে রওনা দিয়েছে এবং আজকে মাঠের চিত্র আপনি জানতে চেয়েছেন। আসলে রাত যতই গভীর হচ্ছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি মানুষের উপস্থিতি আসলে ততই বাড়ছে। হালকা শীত রয়েছে, তারপর আমরা দেখছি পুরো আলতাপুর নেস্তে খেলার মাঠে পুরোটাই কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং আমি যদি একটু আসলে আপনাকে একটু জানাই, আসলে মানুষের উৎসাহ এবং উদ্দীপনার কমতি আমরা দেখছি না। তারা তারেক রহমানের আসলে মুখটি দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য এখানে অপেক্ষা করছে, এমনটি আমরা দেখছি। এবং আসলে আমি আগের লাইভে যেমনটি বলেছিলাম, আসলে নেতা কর্মীরা কিন্তু আমরা দেখছি যে আসলে মঞ্চে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করেছে, তারা বিভিন্ন বক্তব্য প্রদান করছে। তারা বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি যেমনটি বেগম জিয়ার যে আসলে অবদান, শহীদ জিয়া রাষ্ট্রপতির যে অবদান, এই যে দলের জন্য অবদান, এগুলো তারা আলোচনা করছে। এবং নেতা কর্মীদের আসলে এই 17 বছর তাদের বঞ্চনা, এই কথাগুলো আলোচনা করছে। আমরা এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি আলতাপুর নেস্তে খেলার মাঠে। আসলে চিত্র যদি বলি, যতই আসলে সময় ঘনিয়ে আসছে, তারেক রহমান আসবে, মানুষ কিন্তু তাদের বগুড়ার ছেলেকে আসলে দেখার জন্য এমনটা আমরা আসলে দেখতে পাচ্ছি। তবে আসলে আমরা যেমনটি নেতা কর্মীর সাথে কথা এনেছি, তারা অপেক্ষা করছে যে তারেক রহমান আসলে এখানে যে বক্তব্য দিবে, তার মূল্যবান কথাগুলো শোনার জন্য কিন্তু যেমন অপেক্ষা করছে এখানে বগুড়ার সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছে। পাশাপাশি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কি রকম দিক নির্দেশনা হবে, কি মেসেজ যাবে, এই কথাগুলো শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। তারা অপেক্ষা করছে এই আসলে দিক নির্দেশনা দিয়েই তারা কিন্তু সামনে এগিয়ে যাবে, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। তো তাসনুম, এই ছিল আমার কাছে আলতাপুর নেস্তে খেলার মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভা থেকে সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। দেশে এখন 1 লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এই অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 14th জাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মধ্য ও নিম্ন মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার সহায়ক আবাসন প্রতিষ্ঠান প্যারাডাইজ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আশুলিয়া আরবান সিটির উদ্বোধন হয়েছে। রাজধানী গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ের উদ্বোধন হয়। আশুলিয়াতে 2309 বিঘার লেআউট প্ল্যান নিয়ে প্রকল্পটি চালু হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মফিজুর রহমান। পরে ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ আলী বলেন, ভাড়ার টাকায় ফ্ল্যাট কেনার সুযোগকে কাজে লাগাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ডিরেক্টর নাফিসা আহমেদ পারিসা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন সহ উক্ত প্রতিষ্ঠানের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে HBRI অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়ন CBA। দুপুরে রাজধানীর হাউস বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বলেন, বিগত 11 বছরে তাদের কোনো বেতন না বাড়ায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। তাই আগামী 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা। দ্রুত পে স্কেলের গ্যাজেট প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
খেলা খবর ক্রিকেট। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষিত সশস্ত্র ইউনিট মোতায়েন করবে শ্রীলঙ্কা। নিরাপত্তা জোরদারের এই উদ্যোগে গুরুত্ব পাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। সংবাদ সংস্থা এএফপি-কে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেন, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনকে শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত পাকিস্তান ম্যাচগুলোর প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের 5টি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে সংস্থাটি। এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে 14 দিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কায় হওয়া যুক্তরাষ্ট্র দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জোন্স। এ ক্যাম্পে থাকা 18 জনের মধ্য থেকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত 15 জন বেছে নেবে ইউএসএ ক্রিকেট বোর্ড। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগগুলোর মধ্যে সিড ব্লু আই আইনের ফিক্সিংয়ে জড়িত থাকা, প্ররোচিত করা, প্রস্তাব গোপন করা ও তদন্তে সহযোগিতা না করা বিষয়ক। ফুটবল। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাফুফে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনস্থ 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে এবারও সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভিন কিংবা মাতসুচিমা সুমাইয়ার মতো অভিজ্ঞদের। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জামায়াত নেতা হত্যায় আসামিদের গ্রেফতারের নির্দেশ সরকারের। ইউএনওসি প্রত্যাহার, প্রশাসনের ব্যর্থতায় দায়ী বলছে জামায়াত। ফের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির। কার্ডের নামে অগ্রিম চাঁদাবাজির অভিযোগ জামায়াতের। কেন্দ্র দখলের সম্ভাবনা দেখছে এনসিপি। নির্বাচনে সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। এবং ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণে নাইকোকে $42 মিলিয়ন জরিমানা, বাংলাদেশকে অর্থ প্রদানের নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।